বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৫ টাকা ৫০ পয়সায়। বর্তমানের ১০৬ টাকা থেকে দাম কমানো হয়েছে ১ টাকা ২৫ পয়সা। এছাড়া পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর লিটারে ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে অক্টেনের দাম নির্ধারণ হয়েছে ১২৫ টাকা। গত মার্চ থেকে বিশ্ববাজারের সাথে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পদ্ধতি চালু করে সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। ডক্টর বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে প্রশ্নটি করতে চাই, ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন ও পেট্রোল লিটারে কমানো হয়েছে ৬ টাকা, যেটা আমরা জানি। তো তেলের এই দাম কমানো যথেষ্ট বা যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে? জি, আমার মনে হয় তেলের দাম কমানোটা যৌক্তিক এই কারণে যে তেলের দাম যে গত কয়েকবার যে বৃদ্ধি করা হয়েছে সেটা সে সময়ে অনেকেই অযৌক্তিক মনে করেছিলেন। সুতরাং এটা আশা করা ছিল যে ভবিষ্যতে এটা আবার অ্যাডজাস্ট করা হবে এবং নিম্নমুখী অ্যাডজাস্ট করার কথাও বলা হয়েছিল যে সময় উপযোগী হলে। তো সেই সূত্রে আমার মনে হয় এটা যথার্থ হয়েছে যে তেলের দামটা কমায় বর্তমানে এটাকে একটি স্বস্তিপূর্ণ। ডক্টর বদরুল ইমাম, আমাদের একটু শুনতে সমস্যা হচ্ছিল। আবারও আপনাকে যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা আবার একটু বলছি, যে ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন ও পেট্রোলের লিটারে কমানো হয়েছে ৬ টাকা। তো এটা যথেষ্ট যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে, বা যথেষ্ট মনে হচ্ছে কিনা এই বিষয়ে আপনি বলছিলেন। তো আপনি দয়া করে এটি কন্টিনিউ করবেন। আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি আপনি আবারও বলছি আবার যে প্রশ্নটা করেন। যে প্রশ্নটি আসলে করা হয়েছিল, যে যেই দামটা আসলে কমানো হয়েছে ডিজেল, পেট্রোল এবং অকটেনে, সেটা আসলে যথেষ্ট কিনা আপনি বলছিলেন যে হ্যাঁ, সেটি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের শুনতে একটু প্রবলেম হচ্ছিল অডিও ইস্যুর কারণে। তো আপনি এটি কন্টিনিউ করবেন প্লিজ। জি, বর্তমানে যে মূল্য পুনর্নির্ধারণের ক্ষেত্রে যে ডিজেল এবং অক্টেনের দাম যে কমানো হয়েছে এটা আমার মনে হয় যৌক্তিক। তার কারণ ডিজেল, বিশেষ করে ডিজেলের দাম গতবার কয়েক ধাপে বাড়ানোর ফলে এটা এটা একটা জনজীবনে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছিল। আমরা জানি যে ডিজেলের দাম বাড়লে এটার প্রভাব মানে সর্বক্ষেত্রে কমোডিটির উপরে এটা পড়ে এবং এটা এক্সপেক্টেড করা ছিল যে সময় আসলে এই দামটা আবার কমায় দেওয়া যাবে, হবে এই ধরনের মানে আশাবাদও দেওয়া হয়েছিল জনগণকে। তো সেই সূত্রে আমার মনে হয় ডিজেলের দামটা এখন কমানোটা যৌক্তিক হয়েছে, এটা এক্সপেক্টেড এবং এটা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে বলে আমি মনে করি। জি, ডক্টর বদরুল, যে আপনি অবশ্যই বলছেন যে এটা যৌক্তিক এবং যথেষ্ট, কিন্তু ডিজেলের দাম কি আরেকটু কমানো যেত কিনা, এবং কমলে তা পণ্য পরিবহন খরচ কমার সাথে অন্যান্য নিত্য পণ্যের বাজারে যেগুলো আছে সেগুলোর দামের উপর প্রভাব ফেলতো কিনা? এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ পরিবহন ক্ষেত্রে দেখা যায় যে একবার দাম বাড়ালে সহসা তারা দাম কমায় না। সুতরাং অল্প পরিমাণ কমালে পরিবহনের দাম কমবে কিনা সেটা এখনো দেখাবার বিষয় আছে। এটা যদি আরো একটু ভালো করে কমানো হতো, আরো একটু পরিমাণে কমানো হতো, তাহলে এই পরিবহনের ক্ষেত্রে একটা চাপ থাকতো যে ডিজেলের দাম তো অনেক কমে গেছে, কমানো হবে না কেন। সুতরাং এখন এইটা দেখার বিষয় যে পরিবহন ক্ষেত্রে এইটার প্রভাব কিভাবে, এটার পজিটিভ প্রভাব আসে কিনা। তো এটা দেখার বিষয় এখন, দেখতে হবে। যেটা আমার মনে হয় যে পরিবহন ক্ষেত্রে এটা দাম বাড়ালে যখন পরিবহনের দাম বাড়ে, এটা কমালেও সেই পরিমাণ কমানো উচিত বলে আমি মনে করি, বা এটাই যুক্তি। কিন্তু এটা অল্প পরিমাণ কমালে এই ধরনের একটা স্টেপ তাদের পক্ষ থেকে আসতে পারে, যেটা অল্প পরিমাণ কমানো হয়েছে সেই ক্ষেত্রে আমরা এইটা আর কমাবো না, বা এই ধরনের একটা
মানে অবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি দামটা আরো একটু কমানো হতো, তাহলে এই পরিবহনে কমানোর ক্ষেত্রে আমরা আরো একটু সুনিশ্চিত হতে পারতাম বা জোরদার দাবি মানে করা যেত। জি, ডক্টর বদরুল ইমাম, আপনার মূল্যবান মতামত ও পরামর্শের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জ্বালানি তেলের দাম আরও কমানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। বলেন, তেলের দাম কম হলে এর ব্যবহার বেশি হতে পারে, ফলে কার্বন নিঃসরণ আরও বাড়বে। কাজেই সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া দরকার। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব জানান তিনি। আমাদের চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্স মিনিস্টার সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। আমরা যদি অ্যাকচুয়াল আন্তর্জাতিক বাজারের দামটা রাখতাম তাহলে এটার দাম হয়তো আরো 15 টাকা কমে যেত। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সরকারের কিছু ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা সরকার কেন নিচ্ছে সেটা নির্ধারণ করতে হবে। বন্যা পরিস্থিতির উন্নতির ধারণা করা হলেও কুমিল্লা সহ 4 জেলায় এখনো পানিবন্দী প্রায় 40 লাখ মানুষ। খুব ধীর গতিতে পানি নামায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেক এলাকায় পানি থাকায় বাড়ি ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রের লোকজন। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরে পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি দুর্গতদের। কুমিল্লায় গোমতীর ভাঙাবাদ দিয়ে এখনো ঢুকছে পানি। বুড়িচংয়ে উজানে যত পানি নামছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোটেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই। পানিবন্দী 12.5 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 1 লাখ। একবারে যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথাবার্তা বলা বা কোনো খাবার এগুলিও না। ব্রিজের পাশে যে এই বাতরা ছিল এডো শেষ। এখন আমরা বাঁশ এবং কি কাঠ দিয়ে এখন আমরা যাতায়াত করতেছি। নোয়াখালীতে 2 সপ্তাহেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ, বরং প্রতিদিনই ভিড় বাড়ছে দুর্গতদের। বাড়তি মানুষের চাপে আশ্রয় কেন্দ্রে দেখা দিয়েছে খাবার সংকট। যখন কম ছিল তখন খাওয়া দাওয়া ঠিকমতো ছিল, আর এখন মানুষ বাড়ার কারণে স্কুল কর্তৃপক্ষ দেখা গেছে ঠিকমতো খাওয়া দাওয়া ওইভাবে হয় না। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেখানে নতুন করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না কেউ, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ফেনীর সব উপজেলায় বন্যার উন্নতি হলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে। পানিবন্দী অন্তত 2 লাখ। ঘরবাড়ি, জমি হারিয়ে নিঃস্ব দুর্গতরা সাহায্যের অপেক্ষায়। আমার সবগুলা প্রজেক্টের মানে একটা মাছও নাই, সবগুলো একদম আমি নিঃস্ব হয়ে গেছি আর কি। 3টা পুকুরের মাছ, তারপরে আপনার আমার গোয়ালঘরের 3টা গাবি সবই হারাইছি। চাঁদপুরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন। তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতর জলাবদ্ধতা দেখা দেয় সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও দেখা দিয়েছে নানা রোগ। নোয়াখালীর দুর্গাপুর সিংহনগর প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে সেখানে ভিড় করেছেন স্থানীয়রা। বেশিরভাগই চর্মরোগ সহ পানিবাহিত রোগে আক্রান্ত। তাদের পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। পরে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে। এদিকে সিংহনগর প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে আজ ত্রাণও বিতরণ করবে বিমান বাহিনী। এ কার্যক্রমে বিমান বাহিনী প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। আশেপাশের 3টি ইউনিয়নের মধ্যে বিতরণ করা হবে এই ত্রাণ। অতি প্রয়োজনে লোকজন আসছে, তারা সবাই আসলে বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তারপরেও তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের সাথে এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। পানিবাহিত রোগী অর্থাৎ ডায়রিয়া, কলেরা এই জাতীয় রোগী আমরা বেশি পাচ্ছি। তার চেয়েও বেশি পাচ্ছি চর্মরোগে আক্রান্ত রোগী। কাশি, সর্দি, তার ভিতরে বাচ্চা নিউমোনিয়া। এখন কাশি বাড়ি গেছে, জ্বর ওষুধের জন্য আসছে আর কি। খাবার পাচ্ছে না সবাই, বা কেউ ওষুধ বা চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো, তাই সবাই এখানে আসছে আর কি। আমরা
মুমূর্ষু রোগীদেরকে ঢাকাতে নিয়ে যেতে পেরেছি। বিশেষ করে গর্ভবতী মাদেরকে আমরা ঢাকায় নিয়ে গিয়েছি, তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং মাশাআল্লাহ অনেককে আমরা শিশুসহ নবজাত শিশুসহ ফিরিয়ে এনেছি এই এলাকাতে। একটাই চেষ্টা ছিল যাতে রিমোট জায়গাগুলিতে যারা খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, তাদেরকে আমরা প্রথমে সাপোর্ট করব এবং করেছি ইনশাআল্লাহ। নোয়াখালীতে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে তুলনামূলক ভালো অবস্থানে থাকা স্থানীয়রা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে খাবার ও চিকিৎসা সামগ্রী দিচ্ছেন তারা। এতে কিছুটা স্বস্তিতে আশ্রয় কেন্দ্রের মানুষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলছেন সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে। আকস্মিক বন্যায় 2 সপ্তাহ ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলার 20 লাখের বেশি মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি হিসেবে 13,089 আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় 3 লাখ মানুষ। বিপুল সংখ্যক দুর্গত মানুষের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা বিশাল চ্যালেঞ্জ। এ অবস্থায় সরকারের অপেক্ষায় না থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। নিজ উদ্যোগে বন্যার্তদের ওষুধ, পানি ও খাবারের ব্যবস্থা করছেন তারা। নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি, বিভিন্ন দান অনুদান এনে দিতেছি। নিজেদের ফান্ড থেকে যা সম্ভব আমরা সেটা দিয়ে চেষ্টা করতেছি। স্থানীয়রা এগিয়ে আসায় কিছুটা স্বস্তিতে মানভাসীরা। আমার ঘরে আশ্রয় দিচ্ছে, আমার ঘরে 3 বেলা খাওয়ার দিচ্ছে, সব দিকে সহযোগিতা পাইতেছি আমরা। শুধু গায়ের কাপড় চোপড় নিয়ে এখানে আশ্রয় নিচ্ছি, ওনারা আমাদেরকে 3 বেলা খাওয়াচ্ছে, সব রকম সুবিধা দিচ্ছে। কেউ ডাল দেয়, কেউ চাল দেয়, কেউ খাওয়াতে বিরিয়ানি দেয়, এগুলো আনি দেয়। স্থানীয়দের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, স্থানীয়দের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারিভাবেও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী দেয়া হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে অনেক হসপিটাল, আইসিডি, ডিআরবি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রথমে আমরা আসলে শুকনো খাবারের চিন্তা করেছিলাম, এখন আমরা শিশু খাদ্যের কথা বলছি। আমরা যেখানে জানাচ্ছি, আমরা আমার মন্ত্রণালয় জানিয়েছি আমার শিশু খাদ্য প্রয়োজন। শিশু খাদ্যের জন্য আমাদের বিভিন্ন সংস্থা যারা কাজ করে তাদেরকে আমরা বলছি। বিপদে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর বিষয়টি অনন্য উদাহরণ বলছেন বানভাসীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, পানি তো কিছুটা কমতে শুরু করেছে, এখন কি পরিস্থিতি রয়েছে বন্যার? আমরা দেখছিলাম যে স্থানীয় যারা একটু অবস্থা সম্পন্ন তারাও এগিয়ে এসেছেন, বিমান বাহিনীও মেডিকেল ক্যাম্প করছেন, ত্রাণ দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি জানাবেন। পরিস্থিতি একেবারেই সামান্য উন্নতি হয়েছে। এটিকে স্থানীয় লোকজন উন্নতি বলতেও নারাজ, বলছেন যে স্থিতাবস্থায় রয়েছে পরিস্থিতি। আমি যদি আমার পেছনে এখন দেখাই, এটি হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ। এই কলেজে এখনো প্রায় 300-র মতো নারী, পুরুষ, শিশু আশ্রয় নিয়েছেন এবং গত 10 দিন থেকে তাদেরকে স্থানীয়ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন পাতিলে করে রান্না করা খাবার নিয়ে এসছেন এখানে শহর বিএনপির সভাপতি আবু নাসের সহ এখানকার বিভিন্ন স্বেচ্ছাসেবীরা, বিএনপি যুবদল, ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা রান্না করা খাবার নিয়ে এসছেন এবং এই 3 শতাধিক নারী, পুরুষ, শিশুকে এখানে খাওয়ার ব্যবস্থা করা হবে। ওদিকে দেখা যাচ্ছে যে সেখান থেকে একদিকে চাল ডাল এগুলো আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে কিচেনে, সেখান থেকে রান্না করে একের পর এক এই আশ্রয় কেন্দ্রটিতে দেওয়া হচ্ছে। এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিনিয়তই এই আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বাড়ছে এবং এখানে কখনো 400, কখনো 500 পর্যন্ত গিয়ে পৌঁছে লোক সংখ্যা। গত 10 দিন থেকে টানা এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, বিশেষ করে শহর বিএনপি সভাপতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কর্মীরা, সমর্থকরা, তারা এখানে রান্নার ব্যবস্থা করছেন, এখানে রান্না করা খাবার পরিবেশনের ব্যবস্থা করছেন এবং একের পর এক এখানে খাওয়া আসছে এবং রান্না করে এগুলো পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি আজকে জেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নোয়াখালীতে যে পরিমাণ লোক বানবাসী হয়েছে, যেই পরিমাণ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিমাণ ত্রাণ সামগ্রী এখানে পৌঁছেনি। ফলে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো আসলে ওইভাবে ত্রাণ সামগ্রী দিয়ে কুলাতে পারছেন না। আজকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহান অভিযোগ করেছেন, নোয়াখালীতে স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে তাদের প্রত্যাশা ছিল প্রশাসন সাথে সাথে রেসপন্স
রেসপন্স করবে, সাথে সাথে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পরিমাণ লোকের চাহিদা রয়েছে সেই পরিমাণ ত্রাণ সামগ্রী এখানকার লোকজন পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। এবং এই ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ তিনি করেছেন এবং তিনি বলেছেন যে বিগত সরকারের সময় যে লুটপাটতন্ত্র কায়েম করা হয়েছে সেই লুটেরা জনপ্রতিনিধিরা এবং তারা এলাকা থেকে এলাকা ছাড়া হয়ে গেছেন। এই কারণে প্রশাসন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। মোহাম্মদ শাহজাহানের প্রস্তাবনা হচ্ছে এই মুহূর্তে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম চালালে এটি ফলপ্রসূ হবে, কারণ রাজনৈতিক নেতারাই জানেন কোথায় কি সমস্যা। এ হচ্ছে এখানকার আমার কাছে সর্বশেষ। আবু নাসের, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। ত্রাণ কার্যক্রমে তরুণরা এগিয়ে আসায় সরকারের জন্য অনেক কিছুই সহজ হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম জোরদারে নানা উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সরকারি সংস্থাগুলোর সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পানি নেমে গেলেই জনস্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ব্যাপক আকারে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। একই সাথে ত্রাণ কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। এর আগে মত বিনিময় সভায় উপদেষ্টার কাছে বন্যার সার্বিক চিত্র তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, সেটা জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এগুলির যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে। আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ৬ উপজেলার ২৫০০-এর বেশি ডেইরি ও পোলট্রি খামারি। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সব হারিয়ে নিঃস্ব এসব খামারি ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তায়। সদর উপজেলার সোনুয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে ২ বছর আগে দেশে ফিরে নিজের সঞ্চয় ও ব্যাংক থেকে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন পোলট্রি ব্যবসা। আকস্মিক বন্যায় গত ২৩ আগস্ট তলিয়ে যায় সে খামার। প্রথমে খুব ছোট আকারে করছিলাম, তখন পরে দেখতেছি না এটা ব্যবসাটা ঠিক আছে, আমি উদ্যোক্তা হিসেবে এটা আরো বাড়াতে চাইছিলাম। আমি বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে। শুধু আব্দুল কুদ্দুসের খামার নয়, বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছে ফেনীর ৬ উপজেলার ২৫০০ গবাদি পশু ও হাঁস মুরগির খামার। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় ৬৪,০০০-এর বেশি গবাদি পশু ও ২৩ লাখের বেশি হাঁস মুরগি মারা গেছে। ৪০,০০০ সোনালী সব শেষ, তারপরে লেয়ার আছে ১২,০০০, এগুলো শেষ। তারপরে আমাদের এই গোডাউনে ৫০০ বস্তার উপরে খাদ্য ছিল, এগুলো শেষ। ওই পাশে আমার আরেকটা খামার ছিল সোনালীর, এখানে আপনার ৫,০০০ মোরগ ছিল। ওইগুলো মানে ওই দিনে একই সাথে সম্পূর্ণ সবকিছু একই সাথে একই দিন চলে গেছে। কোনো রকম ভাবে গরুগুলো যান বাঁচায় নিয়ে আমরা আশ্রয় নিয়েছি ছাদে, ঘরের ছাদে। ওইখানেও গরুর ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই। এবারে বন্যায় ফেনীতে প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খামারিদের সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণের আশ্বাস সরকারের। আমরা খামারিদের মাঝে যাচ্ছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে। পোল্ট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, যে ৬টি উপজেলায় ২৫০০-এর বেশি ডেইরি ও পোল্ট্রি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আসলে কি বলছেন এবং তাদের ঘুরে দাঁড়াতে আসলে কি রকম সহায়তা করা হবে, কি বলছেন সংশ্লিষ্টরা? প্রায় ২৫০০ খামারি যারা আছে তারা আসলে এখন নিঃস্ব হয়ে আছে। তাদের দাবি হচ্ছে সরকারের কাছে এই কি ক্ষতি পরিমাণ যেগুলো সেগুলো সামারি করে তাদের জন্য যদি প্রণোদনার ব্যবস্থা করা যায় তাহলে তারা আবার নতুন করে বিনিয়োগ করবে, নতুন করে বিনিয়োগ করে আবার তারা ঘুরে দাঁড়াবে। কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির কারণে তারা আসলে নতুন করে ব্যবসা শুরু করতে পারবে না যদি সরকার কোনো ধরনের প্রণোদনা দেয়। আর যদি ব্যবসা শুরু করতে না পারে তাহলে ফেনীতে কিন্তু এই পোল্ট্রি ব্যবসা বা ডেইরি ফার্মে কিন্তু এক ধরনের ধস নামবে। আমরা যেটা দেখেছি যে ফেনীর
পোল্ট্রি ফার্ম ছাড়াও অন্যান্য সেক্টরগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে। আপনাকে যদি বলি যে ফেনীতে প্রায় কৃষি ক্ষেত্রে ক্ষতি হয়েছে প্রায় 451 কোটি টাকা, প্রায় 500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়াও ফেনীতে মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 28 কোটি টাকার মতো, এবং সড়ক ও যোগাযোগ পথে যে খরচ হয়েছে সেখানে প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আসলে এমন ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বগ্রাসী বন্যা বলা হচ্ছে ফেনীর এই বন্যাকে, কারণ এমন কোন সেক্টর নাই যে সেক্টরটাতে এই বন্যায় ক্ষতি করে নাই। প্রত্যেকটা মানুষ এখন আসলে কষ্টে নিদারুণ আছে। আর গ্রাম অঞ্চলে যদি কথা বলি, মফস্বলে তো সাধারণ যে মানুষজন আছে তাদের তো আসলে ঘরবাড়ি নিয়ে নাই বললে চলে। অনেক ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, কারণ অনেকের আসলে মাটির গুদাম যেগুলো সেগুলো তাদের টিন ছিল, সেই মাটির সরে গিয়ে টিনটা বসে গেছে। এখন তারা আসলে একবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা সালমা বেগম নামে একজন হতদরিদ্রের সাথে কথা বলেছিলাম, সে কান্না জড়িত কণ্ঠে বলছে যে তার সবই শেষ হয়ে গেছে। সেই শুধুমাত্র তার পরনের একটি কাপড় নিয়ে বের হয়েছে বন্যাতে। কারণ হচ্ছে কি, এমন ভাবে বন্যার স্রোত এসেছিল, অল্প 5-6 মিনিটের মধ্যে তার ঘরে এই বন্যার পানি ঢুকে সকল কিছু নিয়ে গিয়েছে। এখন সে কি করে সামনের দিনগুলোতে সে কাটাবে সেই নিয়ে এখন দুশ্চিন্তা আছে। তেমন ভাবে শুরু করে যে সবজি আবাদ বলেন, সবজি আবাদও অনেক বেশি ক্ষতি হয়েছে। আর এছাড়াও ফেনীতে অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এক একটা পণ্যের দাম দ্বিগুণের চেয়েও বেশি পরিমাণে 3 গুণা দাম হাঁকায় তারা আসলে এক ধরনের বাজার অস্থিতিশীল তৈরি করছে। এক ধরনের বলা চলে আসলে ফেনীর যদি বন্যার ক্ষয়ক্ষতির কথা বলি, ফেনীতে বন্যা এমন ভাবে তো ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্বল পয়েন্ট হচ্ছে এখন ফেনী। এখন বলা হচ্ছে সরকার যদি এই ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে যদি না দাঁড়ায়, তাহলে এই লোকগুলা এই বিভিন্ন কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের সাথে মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবে না। এই ঘুরে দাঁড়ানোর জন্য দরকার হচ্ছে সকল সেক্টরের মানুষগুলো মিলে, এনজিও বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, সকল সংস্থা মিলে যদি তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করা হয়, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। ফেনী আসলে অর্থনৈতিকভাবে আরেকটু ডেভেলপ হবে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। উজানের তীব্র ঢল আর বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের 4 উপজেলার 55,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা মানুষ। প্রশাসন বলছে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। মৌলভীবাজারের রাজনগরের কৃষক কুতুব মিয়া, বন্যার পানি স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার থাকার ঘরটি। এমনকি ঘর থেকে বের করতে পারেননি কিছুই। এখন মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় তিনি। আমার পুরা ঘর গেছে কি, এখন তো আমি টিন এখানে পাইছি না, এটা যেটা পাইছি এটা বাঙালি অন্ত নাই, এই নমুনা আমার ঘর আছে ওখানে। কুতুব মিয়ার মতো রাজনগরের অনেক পরিবারের একই অবস্থা। কুলাউড়া, কমলগঞ্জ আর সদরের পরিস্থিতিও আলাদা নয়। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে আশার আলো দেখছেন না দরিদ্র মানুষ। হাতা বালিশ মশারি এটা সব মানে বেডিং সব ওখান থেকে বাসিয়ে গেছে। আমরা ঘর দুয়ার মেরামত করতে আপনার অনেক পয়সার দরকার আছে, অনেক টিন টানোর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। আমরা তো গরিব মানুষ। প্রশাসন বলছে ক্ষতির শিকার পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ এলেই তাদের পুনর্বাসন করা হবে। ক্ষতিগ্রস্ত তালিকা আমরা করতেছি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাহিদা আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। আশা করি ওনারা আমাদেরকে দ্রুত এই ধরনের যে পুনর্বাসন সহায়তা দিলে আমরা রাজনগরবাসীকে আমরা এই পুনর্বাসন সহায়তা দিতে পারবো। সম্প্রতি উজানের ঢলে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে যায় অন্তত 20 জায়গায়। দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের হিসাবে এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 55,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য সময় দিতে চায় বিএনপি। একটি ভালো নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে, এমন আশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে কুমিল্লার লালমাই উপজেলা ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দলের কেউ চাঁদাবাজি জবরদখলে লিপ্ত হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। বিকেল 3:30টায় নাঙ্গলকোট উপজেলা
আর উচ্চ বিদ্যালয় মাঠে, এরপর সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার ও সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলায় কমলাপুর ঈসা গার্ডেনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। রাজনীতিবিদরা শুধুই জাতির সেবক, তারা দেশের মালিকানা দাবি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের মত বিনিময় সভায় কথা বলেন তিনি। জামাতে আমির আরো বলেন, সব নাগরিক ন্যায্যতা ভিত্তিতে তাদের অধিকার পাবেন। কোনো ধর্মের উপর জোর জবরদস্তি করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার যার নিজস্ব পছন্দ, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারো নেই। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। শফিকুর রহমান আরো বলেন, বিগত বছরগুলোতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সত্য প্রকাশে সাংবাদিকদের কাউকে পরোয়া করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা ৩টা থেকে এ বৈঠক শুরুর কথা রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব চায় অন্তর্বর্তী সরকার। সেদিন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা জানান, দলগুলোর সাথে আলোচনা চালু থাকবে, তাদের কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো তার দৈনন্দিন সূচিতে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৫ ঘন্টা মত বিনিময় সভার কথা জানানো হয়েছে। বর্তমানে দেশে ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগ সরকারের আরও ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। দ্বাদশ সংসদের নির্বাচনী হলফনামায় তাদের সম্পদ বেড়েছে ৫ থেকে ৫৫ গুণ পর্যন্ত। টিআইবি বলছে, ছাত্র আন্দোলনের অর্জন ধরে রাখতে হলে প্রভাব খাটানোর সংস্কৃতি থেকে বের হতে হবে। পোশাক শিল্পের উদ্যোক্তা হিসেবে ১৯৯৫ সালে ব্যবসা শুরু করেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ২০০৮ সালে তার ঋণ ৭৬ কোটি টাকা আর অস্থাবর সম্পদ ছিল ৩ কোটি টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ২০২৪ সালে তার কোনো ঋণ ছিল না, সম্পদ বেড়েছে ৫৫ গুণ। জাকির হোসেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার অভিযোগও আছে। ৫ বছরে তার সম্পদ বেড়েছে ২৯.৫ গুণ। মুজিবুল হক চুন্নু সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন। ২০০৮ সালে তার সম্পদ ছিল ৪৪,৪২,০০০ টাকার। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তা বেড়েছে ৩৭ গুণ। আওয়ামী সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সম্পদ বেড়েছে ৫ গুণ। পার্বত্য এলাকার সকল উন্নয়ন কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ বীর বাহাদুরের বিরুদ্ধে, তার সম্পদ বেড়েছে ৫ গুণ।
টিআইবি বলছে বিগত সরকারের মন্ত্রীরা প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়েছে। এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে ছাত্র আন্দোলনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। দুদকের মতো প্রতিষ্ঠানকে, বিএফ এর মতো প্রতিষ্ঠানকে, জাতীয় রাজস্বের মতো প্রতিষ্ঠানকে, পুলিশের সিআইডিকে বিশেষ করে দুর্নীতি নিয়ন্ত্রণের দক্ষতা, যোগ্যতা, সৎসাহস নিশ্চিত করার জন্য ঢেলে সাজানো অপরিহার্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শেখ পরিবারের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রাশিয়ার যে প্রতিষ্ঠানের সঙ্গে এই কাজের চুক্তি, দুর্নীতি সূচকে তাদের অবস্থান আছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দুদক আইন সংশোধন জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা গ্রেপ্তারের ক্ষেত্রে তার কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধানে পরিবর্তন আনতে হবে। পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রোডম্যাপ অনুযায়ী কাজ করলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। এখানে দুর্নীতির সম্ভাবনা কোনো অবস্থায় নাকচ করা যায় না। আর এই কারণে নাকচ করা যায় না যে যেই রাশিয়ান যে কোম্পানির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে, যারা এই কাজটা করছেন, তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী পান্নাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মেঘালয় রাজ্য পুলিশ। তবে তাকে বাংলাদেশে হত্যা করে ভারতে ফেলা হয়েছে নাকি ভারতেই খুন করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে গণমাধ্যম বিবিসিকে দেয়া বক্তব্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দাবি করেছে, পান্নার মরদেহ ভারত সীমান্তের ভেতরে পাওয়া গেলেও তাকে ভারতে হত্যা করা হয়নি। এমনকি মেঘালয় সীমান্ত দিয়ে সম্প্রতি কোনো বাংলাদেশের অনুপ্রবেশের তথ্যও তাদের কাছে নেই। রাজ্যটির ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ জানিয়েছেন, পান্নার মরদেহের ময়নাতদন্ত এখনও শেষ হয়নি। আর মেঘালয় পুলিশ বলছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এদিকে ইসাক আলী পান্নার মরদেহ আজ ভারতীয় কর্তৃপক্ষ হস্তান্তর করতে পারে বলে জানিয়েছে বিজিবির একটি সূত্র। কুমিল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কুমিল্লায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদিন জেলার বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বিএনপির মহাসচিব ত্রাণ দিতে গেছেন, এখন তিনি কোন জায়গায় আছেন এবং আর কোন কোন জায়গায় তিনি ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কতক্ষণ তিনি থাকবেন আসলে কুমিল্লায়? দেখুন, কুমিল্লার 10 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। বন্যা দুর্গতদের বিএনপি বিভিন্ন সময়ই সহযোগিতা করে আসছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সকালের দিকেই কুমিল্লাতে এসেছেন এবং দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং সকালে তিনি বেশ কয়েক জায়গায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এখন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন কিছুক্ষণের মধ্যেই এবং এখানে ত্রাণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি আরো 2 জায়গাতে ত্রাণ বিতরণ করবেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই বন্যা দুর্গতদের সহযোগিতায় বিএনপির পক্ষ থেকে শুরু থেকে, অর্থাৎ যখন থেকে হঠাৎ করে কুমিল্লা সহ ফেনী সহ বিভিন্ন এলাকাতে বন্যা দেখা দিয়েছে, এরপর থেকেই বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বন্যা দুর্গত যারা আছে, বন্যার যে উন্নতি সেটি উন্নতি হওয়ার পরেও দুর্গত যারা ক্ষতিগ্রস্ত যারা, তাদের বাড়িঘর মেরামত সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি মহাসচিব আজকে তার বক্তব্যে বলেছেন এই যে দুর্গত যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদের সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং যে পর্যন্ত তারা পুরোপুরি ঘুরে দাঁড়াতে না পারবে সে পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে, এটিও বিএনপি মহাসচিব জানিয়েছেন। এর পাশাপাশি বিএনপি মহাসচিব তার বক্তব্যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে সেজন্য তারা কোনো সময় বেঁধে দিতে চান না, তারা যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়ের মধ্যেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন করবে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটিও জানিয়েছেন। এর পাশাপাশি বিএনপি মহাসচিব আরেকটি বিষয় জোর দিয়েছেন যে এই পট পরিবর্তনের কারণে বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় দখল করছে বা
বা চাঁদাবাজি করছে, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। যদি কোনো জায়গায় বিএনপির কোনো নেতাকর্মী কোথাও চাঁদাবাজি বা দখলবাজিতে যায়, সাথে সাথে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে নেতাকর্মীদের প্রতি, এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে তাদের, এটিও বিএনপি মহাসচিব জানিয়েছেন। কুমিল্লা থেকে বিএনপি মহাসচিবের ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনী সদস্যরা। তবে শিগগিরই পোশাক পরিবর্তন করে মাঠে ফিরবে আনসার সদস্যরা, জানালেন বাহিনীর মহাপরিচালক। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25 আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা, ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনার পর থেকেই হতাশা এবং আতঙ্কে বাহিনীর সদস্যরা। রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এই আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব। ডিপার্টমেন্টের মান সম্মান একটা তখন হয়ে গেছে। আজকে এত যাবত চাকরি করে আজকে মনে করেন যে নিরুপায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত সন্ত্রস্ত। আমাদের নির্দেশনা সিভিলে ডিউটি করার জন্য আমরা তাই করতেছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। আমি 3 দিন ধরে আছি, কোনো আনসার নাই, নিরাপত্তার কেউ নাই। এখানে ট্রলি পাওয়া যায় না, হুইল চেয়ার পাওয়া যায় না। হয়তো তা থাকলে তো শৃঙ্খলা থাকতো, বা মানুষ একটু সাইড শুট করতো বা বলতো। 10 নম্বর রোডে ঢুকতে গেছি, আরে দাঁড়ান, সাইড করে নিয়ে দাঁড়া করে আমার কিছু তার পয়সা দেন। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় 10,000। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে কুমিল্লায় নির্যাতনের শিকার নিহারকলি নামের সেই হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আমেরিকান সিটি থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে এক মাহুতকে আটক ও তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আজ দুপুর 12টার দিকে রূপগঞ্জের পূর্বাচল থেকে হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি 17 বছর বয়সী নিহারকলি হাতিটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাণী অধিকার কর্মীরা এ বিষয়ে সোচ্চার হলে বিষয়টি পরিবেশ উপদেষ্টার নজরে আসে। তিনি হাতিটিকে উদ্ধারের নির্দেশ দিলে 29 আগস্ট বন বিভাগ কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে একটি পুরুষ হাতি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠায়। তবে সেই হাতির সঙ্গে নির্যাতনের শিকার হাতির মিল না থাকায় বন বিভাগ আজ রূপগঞ্জের পূর্বাচলে অভিযান চালিয়ে মাহুত মনিরুলকে আটক ও হাতিটিকে উদ্ধার করে। দীর্ঘ 2 দিনের অক্লান্ত পরিশ্রমে হাতিটি আমাদের এখন নিয়ন্ত্রণে। আমাদের সাথে অনেক প্রাণী কল্যাণ সংগঠনের নেতৃত্বে থাকা লোকজন আমাদের সাথে ছিলেন। হাতি নিয়ে মাহুত পালানোর চেষ্টা করছিল, একটা পর্যায়ে হাতিটিকে ছেড়ে দেওয়া হয় জলাভূমির মধ্যে। এই সমস্ত কষ্ট, রাত জেগে পাহারা দেওয়া, সব কিছুর শেষ সমাপ্তিটা ঘটে হচ্ছে সকালবেলায়। আমরা রূপগঞ্জের আমেরিকান সিটির ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিতরে হাতিটিকে ছাড়া অবস্থায় একাকী পাই। এবং এই নিহারকলির আর এই ছিল সংবাদ দুপুরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।